তারা এত বড় সাহস, তারা তাদের ইসকনের পতাকা তারা বাংলাদেশের পতাকার নিচে লাগায়, তাদের অযোগ্য উপরে লাগায়, তাদের অযোগ্য কোন লেভেলে চলে গেছে। তারা এখানে বিভিন্ন ভাবে আনস্টেবল পরিস্থিতি সৃষ্টি করে রয়টার্স সহ তাদের বিভিন্ন জায়গায় তারা বাড়তে চায় যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, কিন্তু এই মিথ্যার জালে বাংলাদেশের মানুষ পড়ে না, পৃথিবীর মানুষ সজাগ দৃষ্টি রাখছে। এবং আমরা মনে করি আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো একটি দানব শাসককে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি। আমরা মনে করি আমরা এক হলে পারি আর ওটা হলে হারি। তাই আমাদেরকে আমরা যেভাবে বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট শাসককে উৎখাত করেছি, ঠিক সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সারা বিশ্বের যে যেখান থেকে যে ধরনের ষড়যন্ত্র করবে আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করার জন্য পৌঁছাচ্ছি ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকার এবং সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করার আহ্বান দিয়ে বন্ধুগণ আহ্বান নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। বন্ধুগণ, এখন বক্তব্য দিবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহিন আয়েশা। সিনথিয়া জাহিন আয়েশাকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা আমি একটু ভাই ভাই এই বুমগুলো তো সবাই খেয়ে নিয়ে যেতে হবে। এই তো একটা টেবিল নিয়ে আসেন না, চার দোকান থেকে একটা দুইটা ধরা যায়, 4-5টা ধরা যায় একজন। আচ্ছা এগুলো 20টা ধরা দিচ্ছে, ওইদিকে দিয়ে দেন। না না ওইদিকে দিয়ে দেন। টেবিল আনতে সিনথিয়া চলে আসো। সংগ্রামী সহযোদ্ধাগণ, আজকে আমরা এখানে যেই সম্প্রীতি সমাবেশ এবং আমাদের সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের যেই উগ্রবাদীদের হাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার জন্য আমরা দোয়া এবং সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই উগ্রবাদীদের জানান দিতে চাই যে বাংলাদেশের এই অসাম্প্রদায়িক চেতনা সম্পৃক্ত মানুষগুলোর সাথে আপনারা সাম্প্রদায়িক কার্ড খেলতে আসবেন না। বাংলাদেশের মানুষ যারা কোনো বিপদে আপদে হিন্দু মুসলিম
কই বসাবি? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আগস্ট সংগ্রাম, দালালি না রাজপথ, জঙ্গিবাদের কালো হাত, জঙ্গিবাদের কালো হাত, জঙ্গিবাদের কালো হাত, হিন্দুত্ববাদের কালো হাত, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা। আচ্ছা একটু ব্যানারের সামনে জায়গা করে দাঁড়াই, ব্যানারের সামনে একটু জায়গা করে দাঁড়াই। ওকে বন্ধুগণ, আজকের এই সম্প্রীতি সমাবেশের পরে আমরা চট্টগ্রামে হিন্দুত্ববাদী উগ্রদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের জন্য দোয়া করব এবং দোয়ার পরে আমরা এখানে উপস্থিত বাংলাদেশের ছাত্র এবং নাগরিকরা শপথ করব বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। দোয়ার পরে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ পাঠ করা হবে। এখন বক্তব্য দিবেন বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতম সোহাগ। বক্তব্য দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রীতম সোহাগ। সংগ্রামী ভাইরা, লড়াই কি শেষ হয়ে গেছে? লড়াই কি শেষ হয়ে গেছে? লড়াইটা জারি রাখতে হবে। ওই 5ই আগস্টে পতিত স্বৈরাচার আওয়ামী দোসরেরা, ওরা ছাত্রলীগ, রিক্সা লীগ, আনসার লীগ, এখন ইসকন লীগ হয়ে বারবার ফিরে আসছে। ওরা যতবারই ফিরে আসবে আমরা ততবারই শক্ত হাতে ওদের মোকাবেলা করব। 5ই আগস্টের পর আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম? আমরা বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে সম্প্রীতির সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম বাস করব। কিন্তু আমাদের এই সম্প্রীতির বাংলাদেশটা আজকে এই ছাত্র জনতার স্বাধীনতার এই স্বাধীন বাংলাদেশটাকে ইসকন এই ভারতের আধিপত্যে, ভারতের ইন্ধনে তারা এই বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। গতকাল চট্টগ্রামে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে। আমি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং আলিফ ভাইয়ের পরিবার যেন এই ক্ষতি সহ্য করতে পারে সেজন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি। ধন্যবাদ। এখন বক্তব্য দিবেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী রাকিব। বক্তব্য দিচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাকিব। সংগ্রামী বন্ধুগণ, আমরা কখনোই চিন্তা করি না বাংলাদেশের হিন্দু মুসলিম আলাদা। আমরা সব সময় হিন্দু মুসলিম ভাইরা একসাথে একই টেবিলে পড়াশোনা করি, একই টেবিলে খাওয়া দাওয়া করি, একই জায়গায় ঘোরাঘুরি করি। কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী থেকে একটি উগ্রবাদী মহল, যারা কখনোই বাংলাদেশকে ধারণ করে না, যারা কখনোই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে না, তারা সব সময় এই দেশের স্বাধীনতা বিকৃত করার জন্য, একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে। গতকাল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা হত্যা করেছে, এদেরকে কোন ধর্মীয়ভাবে আমি আলাদা করতে চাই না। এরা হচ্ছে উগ্রবাদ, এরা সন্ত্রাস, এরা অপরাধী। এদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের মূল কথা হল সম্প্রীতির বাংলাদেশ। সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠতে হলে আমরা স্বাধীনতা পরবর্তী থেকে এখন পর্যন্ত যেভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আছি, একটি মহল বারবার চেষ্টা করে যে হিন্দুরা আলাদা, মুসলিম আলাদা।
আমরা কখনোই মুসলিমরা হিন্দু মুসলিমকে আলাদা করে দেখি না। এই যে হিন্দু ভাইদের সেই ধর্মীয় উপাসনালয়গুলো আমরাই ভাড়া দিচ্ছি। আমি মনে করি বাংলাদেশে হিন্দুরা সবচেয়ে নিরাপদ। হিন্দুদেরকে আমরা যেভাবে, হিন্দু ভাইদেরকে যেভাবে আমরা আশ্রয় দিই, যেভাবে আমরা তাদের পাশে থাকি, অন্যান্য দেশে আমাদের মুসলিম ভাইদের পাশে তারা থাকে না। আমরা তীব্র নিন্দা জানাই গতকালের হামলায় আমার যে ভাইকে শহীদ করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিয়ে দিল, অতি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা আমরা বৈশ্বিকবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আগস্ট বিপ্লবে যেভাবে সারা দেশের মানুষকে সাথে নিয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি, আমরা প্রয়োজন ওই ইসকনকে বাংলাদেশের মাটিতে আর কোনোভাবে ছাই দিব না। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, আমরা চাই না সরকারকে কোনোভাবে ব্যস্ত রাখতে। সরকারকে আমরা সহযোগিতা করে আসছি। সরকার যদি ফাংশন না করতে পারে সেটারও দায়ভার সরকারকে নিতে হবে। সরকারকে আবারও দাবি জানাচ্ছি, দ্রুত দেশের পরিবেশ পরিস্থিতি স্থিতিশীল অবস্থা আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যাতে ফাংশন করে এবং দেশের অবস্থা যাতে স্থিতির পরিবেশে চলে আসে, সেজন্য সরকার কার্যকরী ভূমিকা রাখবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রাকিবকে। এখন বক্তব্য দিবেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ফারিয়া। বক্তব্য দিচ্ছেন ফারিয়া। আসসালামু আলাইকুম। আমি প্রথমে শোক প্রকাশ করছি গতকাল শহীদ হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জন্য। আমরা আজকে শহীদ মিনারে জমায়েত হয়েছি আলিফ ভাই এবং আমাদের যে সকল ভাই বোনদের উপর গত কিছুদিন ধরেই এরকম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তাদের জন্য আমরা শোক প্রকাশ করার জন্য এখানে এসেছি। আসলে আমরা সনাতন ধর্মের ভাই বোনদের জন্য কখনোই উগ্রবাদ বা এরকম শব্দ ইউজ করতে চাই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইসকন নামের সংগঠন কখনো আমাদের সহযোদ্ধা হিসেবে কোন সনাতন ধর্মের ভাই বোন হতে পারে না। ইসকন একটি জঙ্গি সংগঠন। আমরা চাই এরকম একটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। যে জঙ্গি সংগঠন আমাদের জুলাই আগস্টে অভ্যুত্থানে আহত শহীদ ভাই বোনদের সহযোদ্ধাদের উপর বা আহত সহযোদ্ধাদের উপর আঘাত হানতে পারে, এরকম কোন জঙ্গি সংগঠন আমাদের দেশে কেন থাকবে? এরকম কোন জঙ্গি সংগঠন যেন আমাদের দেশে না থাকে। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ভাই ভাই। আমাদের এই দেশে আমরা সবাই একসাথে যুদ্ধ করেছি, আমরা সকলে অভ্যুত্থানে একসাথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছি। এই জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি যে ইসকন নামে যে সংগঠন, এই সংগঠন যেন ভবিষ্যতে কোনো হত্যাযজ্ঞ চালানোর সুযোগ না পায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, এদেরকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হোক। এবং আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, এখন বক্তব্য দিবেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকিব মাসুদ। বক্তব্য দিচ্ছেন রকিব মাসুদ। ধর্ম যার যার, বাংলাদেশ সবার। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, কিন্তু আমরা বিগত সময়গুলোতে যদি দেখি এই আওয়ামী লীগ দোষর যারা আছে তারা ধর্ম ব্যবসার নামে মানে ধর্মকে পুঁজি করে বারবার তারা রাজনীতি করে এসেছে। বিগত সালগুলোতে যদি আমরা দেখি তারা নিজেরাই জ্বালাও প্রয়োগ করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নামে চালিয়ে দিয়েছে। আবার ধর্মকে পুঁজি করে তারা বিভিন্ন গুজব ছড়িয়েছে। এর প্রেক্ষিতে তারা আমরা দেখেছি তারা বিভিন্ন পায়তারা হয়েছে 5ই আগস্টের পরে এই বাংলাদেশকে অরাজকতায় নিয়ে যেতে। আমরা দেখেছি তারা আনসার লীগ, দাবি লীগ, কর্মশ্রমী লীগ, লোন লীগ, ব্যাটারি লীগ, প্যাডেল লীগ, বিভিন্ন লীগ নামে এই বাংলাদেশের বুকে অস্থিরতা চালানোর পায়তারা করেছে। আমরা যদি দেখি
এই ইসকন সংগঠন যেটা জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সবসময় তৎপর থাকে, তাদের উপর ভর করে তারা বাংলাদেশে বিভিন্ন অপতৎপরা চালাচ্ছে। আমরা যদি এই চিন্ময়কে দেখি, সে বলে কি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে নাকি সে, তাহলে বোঝেন যে আমাদের এই হিন্দু ভাইদের ধর্মের ক্ষমতাকে ব্যবহার করে তার কোন জায়গায় হানা দেওয়ার চেষ্টা করেছে। ধর্ম কখনো জঙ্গি বা সন্ত্রাসী তৎপরতা সাপোর্ট করে না। কিন্তু আমরা যদি দেখি, গতকাল যখন আমাদের আলিফ ভাই শহীদ হয়েছে, তারপরে বিভিন্ন ইসকনের সদস্যরা বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্ন কথা বলেছে, উস্কানিমূলক কথা নিয়েছে এবং একজন মানুষকে জবাই করে তারা উৎসাহ প্রকাশ করেছে, যেটা আসলে ঘৃণার এবং নিন্দনীয়। এবং আমরা যদি দেখি যে এই সুশীল লীগ বা সুশীলগিরি 5ই আগস্টের আগে কত হত্যাকাণ্ড ঘটেছে বাংলার বুকে, কিন্তু তারা কখনো কথা বলে নাই। কিন্তু আমাদের আলিফ ভাইও যখন শহীদ হয়েছে তখন তারা কথা বলে নাই। কিন্তু যখন এই সন্ত্রাসী সংগঠনের মদতদাতা চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে, তারা বিভিন্ন ছলাকলে আবার বাংলাদেশকে অশান্ত করার জন্য অপতৎপরতা চালাচ্ছে। ছাত্রের মতো লোক যে লেসবুকে পাওয়া গিয়েছে ভারতে, সেও কথা বলে এই চিন্ময়কে নিয়ে। তাহলে আপনারা ভাবেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা কিনা জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করে, আপনারা কি চান এই জঙ্গি গোষ্ঠী আবার বাংলাদেশে মাথা উঠে দাঁড়াক? আমরা চাই এই জঙ্গি গোষ্ঠী বা ধর্মের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, তাদের জায়গায় বাংলার বুকে আর হবে না, হবে না, হবে না। আমি আওয়ামী লীগ দোষকদের বলতে চাই, আপনারা আপনাদের নেত্রীর কাছ থেকে শিখুন। তারা 5 আগস্টের সময় আপনাদের নেত্রী এই হত্যাকাণ্ডের ফলে নিজের পরনের কাপড় ছাড়া কিছু নিয়ে যাইতে পারে নাই। আপনারা যদি এইভাবে বাংলাদেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চান, আপনাদের পিঠের চামড়া থাকবে না। আপনারা আপনাদের নেত্রীর মতো যদি হতে না চান, তাহলে ভালো হয়ে যান। আর আইন শৃঙ্খলা বাহিনীর দিকে আমরা কঠোরভাবে হুঁশিয়ার দিতে চাই, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। কারো চামচামি আগে যেমন করেছেন, তেমন মনোভাব থেকে বেরিয়ে আসুন, না হলে বাংলার জনগণ আপনাদের এর প্রতিদান দেবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা, অ্যাকশন টু অ্যাকশন, উগ্রবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অ্যাকশন, আপস্ত সংগ্রাম, দলালিদের রাজপথ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বন্ধুগণ, এখন বক্তব্য দিবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইব্রাহিম হোসেন মুন্না। বক্তব্য দিচ্ছেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুন্না। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে গভীরভাবে আমাদের সম্মান জানাচ্ছি যে অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে সাইফুল ভাই মারা যাওয়ার পর রয়েটার্স নামে এক মিডিয়া সংবাদ বলেছে যে তাকে পুলিশ মেরেছে। এতে বোঝা যাচ্ছে যে এটা কারা দালালি করছে, বাংলাদেশকে উগ্রবাদী জন্য কারা চেষ্টা করতেছে। আমার প্রথম কথা হলো একটা, যদি কেউ দালালি করতে আসে এই ইন্ডিয়া বাংলাদেশের আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য, বা ইন্ডিয়া যারা আছে, যারা বাংলাদেশের এখন আমাদের দেশকে অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে, তাদেরকে একটা কথা বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা এগুলো রুখে দাঁড়াবে।
আরেকটি কথা, 5ই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে চলছি, আর এর মধ্যে কোনো ঝামেলা বিভেদ সৃষ্টি হচ্ছে না। আমাদের দেশকে আমরা ওইভাবে নিয়ন্ত্রণ করছি এবং আমাদের ওইভাবে আমাদের দেশকে আমরা পরিচালনা করতেছি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না। এখন বর্তমানে কারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে? এক পক্ষ, যে পক্ষ চাচ্ছেই না এই সরকার বা এই ছাত্র জনতা এই দেশকে টিকিয়ে রাখুক বা এই দেশের শান্তি ব্যবস্থা ঠিক রাখুক, তাদের ওই দালালি বা জাতির যে অবস্থানটা, তারা সেই জিনিসটাকে আবার সে কার্যক্রম করতে যাচ্ছে। সেই জন্য বলে দিতে চাই আপনাদের, যারা যে দল, যে প্রাচীন দল চাচ্ছেন বাংলাদেশকে আপনারা আবার সেই অংশ রাজনীতির মধ্যে নিয়ে আসতে, আপনাদের আমরা এই ছাত্র জনতা এবং প্রত্যেকটি দল আমরা ইনশাআল্লাহ মুখে দাঁড়াবো। আমরা এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য দিবেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা আহনাফ সাইদ খান। বক্তব্য দিচ্ছেন আহনাফ সাইদ খান। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের আপামর জনগণের প্রতি যে তারা মোদির ফাঁদে পা দেয়নি। বাংলাদেশে যদি কোন সংখ্যালঘু ভাই বা বোন মরে তাহলে মোদির ভোট বাড়ে। মোদির ভোট বাড়ানোর যে চক্রান্তের ফাঁদে আমরা যে পা দেইনি, এটা আমাদের একটা প্রাথমিক সফলতা। কেননা এই মোদি চাই যে বাংলাদেশে অস্থিতিশীলতা দেখিয়ে এই তার দেশে অখণ্ড ভারত বাস্তবায়নের যে এজেন্ডা, উগ্র হিন্দুত্ববাদকে যে এজেন্ডা, সেটা বাস্তবায়ন করতে আমরা এই চক্রান্ত সফল হতে দেব না। বন্ধুগণ, এই বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে যারা অস্বীকার করে তারা আমাদের বন্ধু হতে পারে না এবং বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নেই। এই যে আওয়ামী লীগ বা তাদের যে 14 দল, তারা গণ অভ্যুত্থানকে অস্বীকার করে এবং এই যে প্রকৃত ধর্মীয় সংগঠনটি, তারা আসলে তাদের নিজের ধর্মকে ধারণ করে না, তারা উগ্রবাদকে ধারণ করে, তারা এই জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে না এবং বাংলাদেশে তাদের আসলে কোনো জায়গা নেই। আমাদের জুলাই অভ্যুত্থানে আমাদের পাশের দেশ ভারতের আমাদের পক্ষে লেগেছিল, আমাদের পক্ষে রাজপথে রায় দিয়েছে, কিন্তু আধিপত্যবাদী মোদী সরকার বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে বোঝে না, জনগণের রক্তকে বোঝে না, জনগণের অধিকারকে বোঝে না, তারা বন্ধুত্বকে স্বীকার করতে চায় না, তারা আমাদের ওপর গোলামীর জিনজির চাপিয়ে দিতে চায়। আর এই 16 বছরের জিনজির ছিন্ন করে আমরা আবারও স্বাধীনতা ফিরিয়ে এনেছি। সুতরাং আমরা আবার কোন শেকল করব না এবং হাসিনাকে, খুনি হাসিনাকে, যুদ্ধাপরাধী হাসিনাকে আশ্রয় দিয়ে মোদী যে ভুল করছে, সে ভুলের মাসুল মোদীকে অবশ্যই দিতে হবে। বন্ধুগণ, আমাদেরকে আরো ধৈর্যের পরিচয় দিতে হবে। যেমনটা বলেছেন আমাদের শহীদ সাইফুলের বাবা, যে আমরা সবাই শান্ত থাকি, এটাই আসলে প্রমাণ করে যে আমাদের জাতিগত ভাবে আমরা দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছি। আমরা যদি প্রতিশোধ পরায়ণ হই, আমাদের শত্রুরা জিতে যাবে, আমাদের সার্বভৌমত্বে আঘাত লাগবে। আমাদের জাত পাত ধর্ম বর্ণ সবকিছুর আগে আমাদের যে বাংলাদেশ পরিচয়টা আছে, সেটাকে সবার উপরে প্রাধান্য দিতে হবে, সেটাকে আমাদের বুকে লালন করতে হবে, সেটা ধারণ করতে হবে। কারণ বাংলাদেশের মানচিত্র যদি না টেকে, আমাদের হিন্দু বলি, মুসলিম বলি, বৌদ্ধ বলি, খ্রিস্টান বলি, পাহাড়ি বলি, সমতলের বাসিন্দা বলি, কারো কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের মধ্যে হয়তোবা রাজনৈতিক বিভেদ থাকতে পারে, মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, আমাদের আসলে খুঁজে পাওয়া যাবে না, আমরা মাথা উঁচু করে যাওয়াতে পারবো না। বিশ্ব মিডিয়ায় আমরা দেখেছি অনেক ভুল তথ্য, অনেক উস্কানিমূলক ইউজ করা হয়েছে। আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা এগুলো প্রত্যাহার করে নিন। এমনকি আমাদের দেশীয় মিডিয়া, দেশীয় সংবাদপত্রগুলো, অনেকগুলো সংবাদপত্র আজকে এখানে উপস্থিত আছে,
আইন আমি উল্লেখ করছি না, আপনারা নিজেদেরকে সংশোধন করে নিন এবং মিসলিডিং করে নিউজ করবেন না, যেটা নিয়ে আসলে জাতীয় ঐক্য নষ্ট হয়, সম্প্রীতি নষ্ট হয়। আজকের এই মঞ্চ থেকে এই আইনজীবীকে যারা হত্যা করেছে, তিনি আসলে একজন পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রের পক্ষ থেকে বিচারটি পরিচালনা করছিলেন। এই যে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে। এখন আপনারা কেউ যদি চিন্ময়কে নির্দোষ প্রমাণ করতে চান, আপনারা আইনি লড়াই করুন, গুণা আছে, কিন্তু আপনারা কেন হত্যা করলেন? আপনারা কি দেশের আইন বিচার কিচ্ছু মানেন না? আপনারা আসলে কি চান? নৈরাজ্য চান? এই নৈরাজ্যবাদীদেরকে আমরা তো বাংলাদেশের ঠাঁই দেব না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং যারা দেশের আইনকে মান্য করে না, বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই সমস্ত হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে। এবং এই যে সমস্ত প্রশাসনিক বাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় দেশে একের পর এক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এটা কেন হচ্ছে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই যে তাদের এটা যেন উদ্ঘাটন করে বের করে, এবং কারা আসলে প্রশাসনের মধ্যে থেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, কারা দায়িত্বে অবহেলা করছে, তাদেরকে খুঁজে বের করা হোক এবং শাস্তির আওতায় আনা হোক। দিন শেষে আমরা এই মঞ্চ থেকে সমস্ত সম্প্রদায়, জাতপাত, ধর্ম সবাই মিলে এটাই বলতে চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির শপথবদ্ধ হই এবং আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার শপথবদ্ধ হই। এটা ছাড়া আমাদের জাতি হিসাবে মাথা উঁচু করে এগিয়ে যাবার আর কোনো পথ নেই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আবারও বলছি, আমরা শান্ত থাকি, আমরা সুশৃঙ্খল থাকি, আমরা ধৈর্য ধারণ করি। ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, দীর্ঘদিন ধরে ফেসিবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক লুৎফুর রহমান। বক্তব্য রাখবেন মেধাবী ছাত্র নেতা লুৎফুর রহমান। সংগ্রামী বন্ধুগণ, প্রথমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রক্ষায় যিনি জীবন দিয়েছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম প্রতীক শহীদ সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের প্রতি, তার রুহের প্রতি মাগফিরাত কামনা করছি। শহীদ সাইফুল ইসলাম আরিফ গতকালকে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় কতটা ঐক্যবদ্ধ বাংলাদেশের তরুণ সমাজ। স্পষ্টভাবে বলতে চাই, স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যারা হুমকি হয়ে দাঁড়াবে, বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে বারবার রুখে দিবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দু আন্দোলন করছিল সংখ্যালঘু অধিকার নিয়ে, আমরা তাদের সাপোর্ট করেছি, প্রতিনিয়ত আমরা তাদের সঙ্গে মিটিং করেছি, কিন্তু তারা নেতা বানিয়েছে কাকে? এক উগ্রবাদী সন্ত্রাসীকে। তাদেরকে বারবার বলেছি, আপনারা নেতা নির্বাচনে সতর্ক হন। আপনারা ভারতের পাতা ফাঁদে পা দিয়েছেন এবং একজন উগ্রবাদীকে আপনারা নেতা বানিয়েছেন, যার ফলাফল বাংলাদেশে আজকে এই নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এর দায়ভার কিছুতেই আপনারা এড়াতে পারেন না। সংখ্যালঘু ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের 8 দফা নিয়ে কিন্তু সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বারবার ইতিবাচক মানসিকতা দেখিয়েছে, কিন্তু এই ইতিবাচক মানসিকতাকে আপনাদের উগ্রবাদী কিছু নেতা দুর্বলতা ভেবেছে। আমি সাবধান করে বলতে চাই, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, হিন্দুত্ববাদী বিজেপির প্রেসক্রিপশনে আপনারা কিছু করার চেষ্টা করবেন না। বাংলাদেশের স্বাধীনতাকামী বাঙালি বাংলাদেশে কখনো এই আপনাদের এই প্রতারণা, এই ফাঁদ পাতা ফাঁদকে মেনে নেবে না। ভারতের বিজেপি, উগ্রবাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের যে শহীদ হয়েছেন, তার এই মৃত্যুকে নিয়ে বারবার প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, ভারতের মিডিয়াগুলো প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে।
আমরা বাংলাদেশের সাংবাদিক, দেশপ্রেমিক সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, মিডিয়ার মাধ্যমে ভারতের এই গতি মিডিয়ার প্রতি আপনারা দাঁত ভাঙা জবাব দিন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনারা পালন করুন। আজকে শহীদ সাইফুল ইসলাম আরিফের শাহাদাতের 24 ঘন্টা প্রায় পেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিয়েছে, তাই আজকের এই শাহাদাত সেটার প্রমাণ। আমরা যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানির বিরোধিতা করি, যে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলার নিন্দা জানাই, কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করার জন্য পিছু পা হবে না। আমরা নিরবাসী মানে আমরা দুর্বল নই, আমরা নিরবাসী মানে আমরা ইন্ডিয়ান মিডিয়ার প্রোপাগান্ডা, ইন্ডিয়ান উগ্রবাদীদের ষড়যন্ত্র সম্পর্কে নীরব নই, আমরা সবই জানি। কিন্তু আমরা নিরবাসী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে। এই জন্য আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে গেছি। সংগ্রামী বন্ধুগণ, শহীদ আরিফের বাবা তার সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ডাক দিয়েছে। আপনারা ব্যাপারটা মাথায় রাখুন, শান্ত থাকুন, শান্ত থেকে এই যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। আমাদের ঐক্যবদ্ধতা পারেই, আমাদের ঐক্যবদ্ধতাই পারে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, সকলকে ধন্যবাদ জানিয়ে সর্বোপরি এই সার্বভৌম রক্ষার আন্দোলনের যিনি শহীদ হয়েছেন তার পরিবার প্রতি সহায়তা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য দিবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ছাত্রনেতা ওয়াহিদুজ্জামান। বক্তব্য দিচ্ছেন ওয়াহিদুজ্জামান। সংগ্রামী বন্ধুগণ, সর্বপ্রথম শ্রদ্ধা জানাতে চাই, আত্মার মাগফিরাত কামনা করছি শহীদ আরিফ ভাইয়ের, যিনি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে শাহাদাত বরণ করেন। আমরা এই বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, সংস্কৃতির মানুষ আমরা একসাথে বসবাস করে এসেছি, ঐক্যবদ্ধভাবে বসবাস করে এসেছি। বাংলাদেশের মাটিতে প্রত্যেক ধর্মের, প্রত্যেক মতের মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। আপনার ধর্ম আপনি পালন করবেন, আপনার ধর্মীয় অধিকার আপনি রক্ষা করে চলবেন, সেটার জন্য আপনি আওয়াজ তুলবেন, এই স্বাধীনতা আপনার রয়েছে। তবে কেউ যদি নিজেদের ধর্মের অধিকারের কথা বলে, কেউ যদি নিজেদের মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়, প্রতিবেশী হিন্দুত্ববাদী আগ্রাসী সরকারের অনুপ্রেরণায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, কেউ যদি বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার উন্মত্ত খেলায় মেতে ওঠে, কেউ যদি দিল্লির সুরক্ষিত বাংলা থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষকে তাদের ধর্মের নামে উস্কানি দিয়ে থাকে, আমরা ছাত্র জনতা, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আমরা বাংলাদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে তাদেরকে আমরা প্রতিহত করবো। চেষ্টা করেছি, আমরা প্রত্যেককে তাদের মত প্রকাশের ব্যবস্থা করে দিয়েছি। যে যার মতো তার মতের কথা বলছে, তার অধিকারের কথা বলছে, আমরা তাদের কথা শুনেছি, আমরা তাদের অধিকার রক্ষা করার জন্য তাদের সঙ্গে আওয়াজ তুলেছি। কিন্তু কেউ যদি আমার রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি আঘাত আনে, কেউ যদি আমার রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত অধিকারের কথা বলে, তাদেরকে বিন্দু মাত্র ছাড়তে হবে না, হাতে প্রতিহত করতে হয়, যেভাবে প্রতিহত করতে হয়। আমরা জানি শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে উৎখাত করতে আমাদের কিন্তু 15 দিন সময় লাগে নাই। যদি কেউ এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চায়, তাদেরকে রাজপথ থেকে উৎখাত করতে 15 মিনিটও সময় লাগবে না। আপনারা আপনাদের অধিকারের কথা বলেন, আপনারা শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করেন, তবে আপনারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেন না। আপনারা সার্বভৌমত্ব বিরোধী কোন কর্মকাণ্ড এবং এই ধরনের কোন উস্কানিতে পা দিবেন না। আপনারা সফল হতে পারবেন না, আপনারা প্রতিহত হবেন, আপনারা ইতিহাসের আত্মাগ্রহের চিত্ত হবেন এবং চিরতরে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলবে, আপনারা যদি এই চক্রান্ত বন্ধ না করেন।
আমি বাংলাদেশের আবহাওয়া জনসাধারণকে অনুরোধ করতে চাই, আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা সাম্প্রদায়িক সম্মতি বজায় রাখুন, কোন ধরনের নিরীহ মানুষের উপরে কোন ধরনের হামলা কারো উস্কানিতে পা দিয়ে দেশকে অস্থিতিশীল আপনারা করেন না। আপনারা শান্তি বজায় রাখুন, সম্প্রীতির ঐক্যবদ্ধের যে বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, আসুন সবাই মিলে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি। ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুরা, আমরা দেখেছি গতকালকের সাইফুল ইসলাম আরিফের শাহাদাত বরণের ঘটনায় পতিত স্বৈরাচার ফ্যাসিস্টের সহযোগী ছাত্রলীগের কয়েকজন নেতার নাম উঠে এসেছে। আমরা দেখেছি যুবলীগের কয়েকজন সেখানে সংশ্লিষ্ট ছিল। আমরা গতকাল গভীর রাতে দেখেছি চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী নুরুল আজিম রনি তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে প্ল্যান করছে হিন্দু কিংবা মুসলিমদের মিছিলের মধ্যে ঢুকে তারা অতর্কিত হামলা চালিয়ে মানুষদেরকে হত্যা করে দেশকে একটি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দিবে। আমরা বাংলাদেশের ছাত্র এবং নাগরিকেরা 5ই আগস্ট যেভাবে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি, এখন তাদের সকল অপচেষ্টা আমরা আস্থা করে নিক্ষেপ করবই। বন্ধুগণ, আজকের এই সম্প্রীতি সমাবেশের এই মুহূর্তে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা মাহিন সরকার। বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সকল কথার প্রধান কথা আজকের আমাদের এই সমাবেশ থেকে উঠে এসেছে ইসকন একটি জঙ্গি সংগঠন। আমরা বাংলাদেশের জনগণ ইতপূর্বে দেখেছি ইসকন বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে, এমনকি তারা আন্তর্জাতিক ভাবে তা চেষ্টা করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম যে শহীদ আবরার ভাট, সেই আবরার ভাটকে হত্যায় কিন্তু জড়িত ছিল ইসকনের সদস্যরা। কিন্তু ইসকনের দোসর ভারতের 5টা গোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছে। আমরা বলতে চাই, আমাদের যে 24-এর গণ-অভ্যুত্থান, 24-এর গণ-অভ্যুত্থানের অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই। আপনারা দেখেছেন কালকে কিভাবে তাকে রাস্তায় জবাই করে হত্যা করা হয়েছে। আমি এই সরকারকে বলতে চাই, আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা, আপনারা আমাদের কাছে জবাব দিতে দায়বদ্ধ। আপনাদের কাছে জবাব চাই, সেখানে কি কোনো পুলিশ ছিল না? সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে দাঙ্গা বাঁধালো? পুলিশ প্রশাসন কি করে? আমরা দেখেছি কালকে বাংলাদেশ সরকারের তরফ থেকে, ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জবাব চাওয়া হয়েছে বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য। কিন্তু আমরা বলতে চাই, ভারতীয় মিডিয়া তো অনেক আগে থেকেই উস্কানি দিচ্ছিল, তখন কেন আপনারা প্রতিবাদ জানান নাই? এই প্রতিবাদ পত্রের মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয় নাই, যেখানে তারা বারবার প্রোপাগান্ডা চালাচ্ছিল যে চিটাগাংকে তারা আলাদা করে নেবে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ভারত সরকার, বর্তমান যে মোদী সরকার বসে আছে, তার কিন্তু সংসদে সে যখন নতুন করে চালু করে, সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছিল। তার হৃদয়ে এটি প্রথিত আছে যে বাংলাদেশের মতো দেশগুলোকে ভারত আগ্রাসন চালিয়ে দখল করে নেবে। তাদের বিভিন্ন সময়ে আচরণে আমরা দেখতে পেয়েছি সেটা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বলতে চাই,
যতদিন বাংলাদেশের ছাত্র এবং জনগণ বেঁচে আছে, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট এবং বিপ্লবীরা যারা মাঠে নেমেছিল তারা বেঁচে আছে, ততদিন পর্যন্ত বাংলাদেশে ভারতের আগ্রাসনবাদ, উগ্র হিন্দুত্ববাদকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে দেব না। ইসরায়েল যেমন তার নব্য উপনিবেশকবাদ, জায়নবাদ নামে প্রচারিত করে, তেমনি ভারতের ঔপনিবেশিকবাদ হল হিন্দুত্ববাদ। বন্ধুগণ, আমি প্রশ্ন করতে চাই আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের কাছে, ভারতের থেকে যে পলিটিক্যাল বন্যা আগস্ট মাসে ধেয়ে এসেছিল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে, সেই দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় কি হিন্দুরা ভাসেনি? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ভারতের যে আগ্রাসনবাদ, এই আগ্রাসনবাদ থেকে কিন্তু কোন ধর্ম, কোন বর্ণ নিরাপদ নয়। বাংলাদেশ হাজার বছরের বেশি সময় ধরে সকল ধর্ম, সকল বর্ণ শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছে। তাই বলতে চাই, ভারতের মোদীকে বলতে চাই, মোদী শুনে রাখ, তুই কান খুলে শুনে রাখ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। বারবার সংখ্যালঘু সংখ্যালঘু এই শব্দ বাংলাদেশে আর চলবে না। বারবার সংখ্যালঘু বলে ভিকটিম কার্ড প্লে করার যে গেম, সেই গেম কিন্তু আমরা বুঝে গিয়েছি। আমরা কিন্তু সংখ্যালঘু তত্ত্বকে অস্বীকার করি। বাংলাদেশের সংখ্যা গুরুও নেই, বাংলাদেশের সংখ্যা লঘুও নেই, বাংলাদেশে শুধু আছে বাংলাদেশি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই, আমাদের যে সাইফুল ইসলাম ভাইকে ভারতীয় আগ্রাসনবাদের দ্বারা, হিন্দুত্ববাদের দ্বারা, ইসকনের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে, তার অতি দ্রুত সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয়, তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যেও সেই ভারতের আগ্রাসন সাপোর্টকারী দোসররা বসে আছে। এবং সরকারকে আরো আহ্বান জানাবো, যেই সমস্ত মিডিয়া এখনো ভারতীয় আগ্রাসনের পক্ষে নেগেটিভ তৈরি করছে, সেই সমস্ত মিডিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমি চাই 24-এর এই গণঅভ্যুত্থান, হার মাংস এক করা বিপ্লব, সেই বিপ্লবের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ন্যূনতম ভাবে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আমরা যতদিন বেঁচে আছি সেটি সফল হতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য দিবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা উমামা ফাতেমা। বক্তব্য দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, গত 5ই আগস্ট যখন স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তখন কিন্তু তার শেষ ট্রাম্প কার্ডই ছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ। সে দেখাতে চায় যে বাংলাদেশে আসলে একটা ইসলামী বিপ্লব হয়েছে এবং বাংলাদেশের মুসলমানরা যত এখানে হিন্দুরা আছে তাদের সবাইকে এখন বিপদে ফেলবে, তাদের কোনো নিরাপত্তা বাংলাদেশে নাই। আর এই পুরো প্লটটা নির্মাণ করেছে ভারত। ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নটাকে সামনে এনে উঠে পড়ে লেগেছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি। এবং
অনবরত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে, তাদের সরকারের মাধ্যমে। এই বিষয়টা সারা পৃথিবীর কাছে পরিষ্কার করা তাদের পক্ষ থেকে খুবই জরুরি ছিল। কিন্তু সরকার তারা কিন্তু একটা দুর্বল অবস্থান দেখিয়েছিল। তারা বারবার ভারতকে ছাড় দিতে চাচ্ছিল। এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা দোষর দেশের মধ্যে রয়ে গেছে তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। যদি আজকে তাদেরকে গ্রেফতার করা হয়তো তাহলে আজমুর নাসিরের লোক কিভাবে করে ইসকনের পিছনে কলকাঠি নাড়ে? তাদের তো এখন জেলখানায় থাকার কথা ছিল। এই জায়গা সরকারের এই জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে। আমি বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু প্রশ্ন অত্যন্ত সেন্সিটিভ একটা কোশ্চেন এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ খেলতে চায়। সে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু তার এই সংখ্যালঘু কার্ড সে আজীবন খেলে যাবে। আমাদের রাজনীতিতে আমাদের সবসময় এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে ভারত বা আওয়ামী লীগ এই সংখ্যালঘু প্রশ্ন নিয়ে রাজনীতি করতে না পারে। এই জায়গা থেকে গতকালকে যে হামলাটি হয়েছিল, গতকালকে যেভাবে করে ইসকনের পক্ষ থেকে এখানে গায়ে পড়ে এখানে হামলা করা হয়, গায়ে পড়ে এখানে ঝগড়া লাগানোর মতো, ওই যে থাকে না গ্রাম বাংলায় মানে ঘরের ভিতরে গিয়ে ঝগড়া করা। বাংলাদেশের মানুষ ইনহেরেন্টলি আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শুধু গিয়ে ঝগড়া বিবাদ পছন্দ করি না। কিন্তু যেভাবে দিনের পর দিন মানুষকে উস্কে দেওয়া হচ্ছে, এখানে রীতিমতো একটা এখানে রীতিমতো সংখ্যালঘু তত্ত্ব দিয়ে এখানে মানুষকে ডিভাইডেড করার চেষ্টা করা হচ্ছে। এই তত্ত্ব বাংলাদেশের মানুষ পছন্দ করে না, বাংলাদেশের মানুষ এই তত্ত্ব খায় না। এবং সেটারই প্রমাণ গতকালকে যখন ভারতের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছিল এখানে মানুষকে উস্কে দিতে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে, ওই সময় পর্যন্ত সাধারণ মানুষ বলে যাচ্ছে যে আমরা ঐক্য চাই, আমরা কোনো সহিংসতা চাই না। আমাদের শহীদ সাইফুল ইসলাম ভাইয়ের বাবা গতকাল রাতে তার ছেলের লাশের সামনে বলেছে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। কত বড় মন আমাদের দেশে
করতে হবে। তো কথা আর বাড়াবো না, কিছু কথা বলার ছিল সেগুলো বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, হিন্দু মুসলিম যেই হোক সে বাংলাদেশের নাগরিক, তাকে রক্ষা করবার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের সরকার আছে। ভারতের সরকারের বাংলাদেশের কোন মানুষের নিরাপত্তা নিয়ে অতিরিক্ত মাথা ব্যথার কোনো দরকার নাই। এখন বক্তব্য দিবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। ষড়যন্ত্র করে দিল্লি বসে বাংলাদেশের পাবলিক কি ফিগার চষে? বাংলাদেশের পাবলিক যে ফিগার চষে না তার প্রমাণ পাওয়া গেছে গত 24 ঘন্টায়। এই নজিরবিহীন ধৈর্য প্রমাণ করেছে বাংলাদেশের মানুষরা। এই ধরনের ধৈর্য এবং যদি মানুষের মধ্যে শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় থাকে, ভবিষ্যতে বাংলাদেশের বুকে পতিত সরকারের কোন প্রেতাত্মারা আর কোন ষড়যন্ত্র সফল করতে পারবে না। বাংলাদেশের বুকে সবাই দেখতে পাচ্ছে বর্তমানে দাঙ্গার ভয়, আমি দেখতে পাচ্ছি নতুন দিনের সূচনার আগমনী গান। বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যেকটা পরিস্থিতি সামলাচ্ছে, যাতে এই দেশের মানুষ হিসেবে সত্যি সত্যি এখন গর্ববোধ হয়। যে পরিস্থিতি তৈরি করেছিল উগ্রবাদী সন্ত্রাসীরা এবং পার্শ্ববর্তী দেশের প্রোপাগান্ডা মেশিনগুলো, তারা বাংলাদেশের উপর দিয়ে রক্তযোগ্য হয়ে যেতে পারত। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, নাগরিক তার দায়িত্ব পালন করছে, এবার সময় এসেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা 5ই আগস্টের পর যে শপথ নিয়েছিলাম যে দেশ গঠনের শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত একতা সংহতি বজায় রাখবো, দায়িত্ব পালন করবো, আমরা তা করছি। আপনাদেরকে বসানো হয়েছে জনগণের দায়িত্ব পালন করার জন্য। আপনারা যদি না করতে পারেন আপনাদেরকে জবাবদিহিতা দিতে হবে। এবার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। পতিত সরকারের যত কুলাঙ্গার প্রেতাত্মারা এখন পর্যন্ত প্রশাসনকে কাজ করতে দিচ্ছে না, আমাদের সময় আমাদের ফোন ট্র্যাক করে করে খুঁজে বের করে ছাত্রনেতাদের জেলে পড়া হতো। সেই তদন্তকারী এখন কই? সেই ডিজিএফআই এখন কই? সেই সমস্ত মেকানিজম এখন কোথায়? এখন কেন আমাদের গোয়েন্দা বিভাগ কাজ করছে না? এখন কেন এই ধরনের ষড়যন্ত্রের আগে থেকে কোনো খবর পাওয়া যায় না? সরকারকে বলতে চাই, আপনারা প্রয়োজন মতো প্রশাসনের আগা পাশতলা নতুন করে পাল্টান, কিন্তু এই সমস্ত প্রত্যেকটি ইউনিটকে রান করেন। পুলিশকে কাজ করতে হবে, ডিবিকে কাজ করতে হবে, ডিজিএফআইকে কাজ করতে হবে, আর্মিকে কাজ করতে হবে, প্রত্যেকে তার তার দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছি। বাংলাদেশের মানুষ, আমরা যখন 5ই আগস্টের পরে যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করলাম, আমরা তখন বলেছিলাম যে বাংলাদেশের বুকে আজ থেকে মাইনরিটি শব্দটি উঠে গেল। সংখ্যাগুরু সংখ্যালঘু বলে আর কিছু থাকবে না। এই জুলাই বিপ্লব যতটা আবু সাইদের ছিল ততটাই হৃদয় তরোয়ার ছিল। এই জুলাই বিপ্লব যতটা নাম না জানা মাদ্রাসা ছাত্রের ছিল, রিক্সা চালকের ছিল, ততটাই বাবার কোলে খেলতে থাকা রিয়া গবেরও ছিল। এই জুলাই বিপ্লবে সমস্ত পেশার, সমস্ত ধর্মের, সমস্ত বিশ্বাসের মানুষের রক্ত ঝরেছে। সমস্ত বিশ্বাসের মানুষজন এখানে আন্দোলন করেছে, রাস্তায় নেমে এসেছে। সবাই এক বাক্যে স্লোগান দিয়েছে যে আমি আমার দেশের মাটি কারোর হাতে হতে দিব না। এই স্লোগানের পর, দেশের পতাকাকে এইভাবে আঁকড়ে ধরার পর, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ধর্ম, বর্ণ, মত,
এদিক ওদিক করার মাধ্যমে আপনারা ন্যারেটিভ পাল্টিয়ে দিতে পারেন। আমি নাম দিয়ে বলতে চাই, গতকাল থেকে ডেইলি স্টার এবং সময় টিভিকে আমি এই ধরনের কার্যকলাপ করতে দেখেছি। এখানে যদি থাকেন তাহলে আপনাদের বলতে চাই, আপনারা সর্বক্ষমতাময় নন, আপনারাও জনগণের জবাবদিহিতার মধ্যে আছেন। আপনারা জনবিরোধী কর্মকাণ্ড টিআরপির জন্য করা বন্ধ করুন, নয়তো আপনাদের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠবে। দেশের আপামর জনগণকে বলতে চাই, আমাদের হিন্দুত্ববাদী বাংলাদেশে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে তার প্রথম শহীদ উগ্রবাদীদের হাতে শাহাদাত বরণকারী আমাদের ভাই আলিফ, সাইফুল আলিফ, আমাদের ভাইয়ের একটি পোস্ট 5 আগস্টে পড়েছিল, ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না। তার লাশের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি। উগ্রবাদীদের বলতে চাই, আমাদের ধৈর্য আমাদের দুর্বলতা না, আমাদের ধৈর্য আমাদের প্রস্তুতি। আপনারা আরো কঠোর মোকাবেলা প্রস্তুত থাকেন যদি না আপনারা এখনই পিছু হটেন। আর ভারতকে বলতে চাই, বাংলাদেশের লাশ গুনে গুনে ভোট কাউন্ট করা এবার বন্ধ করতে হবে। আমাদের যখন জুলাই বিপ্লব চলছিল তখন ভারত থেকে আমাদের হয়ে স্লোগান দেওয়া হয়েছিল, মোদির পোষা হাসিনা তোমায় ভালোবাসি না। ভারতের সাধারণ জনগণ আমাদের সাথে আছে, তারা প্রতিবেশী সুআচরণ করতে চায়। শুধুমাত্র ভারতের বিজেপি সরকার তাদের হিন্দুত্ববাদী রাজনীতি বজায় রাখার জন্য বাংলাদেশের আরেক কুলাঙ্গা চিরকালীন কলঙ্ক শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ, তারা দিল্লিকে সাফ জবাব দিয়ে দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানোর দরকার নাই, নিজের চরকায় তেল দেন। বলতে চাই, আপনি নিজের মতো বাঁচান, বাংলাদেশ নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না। একই সাথে আমি আমার বক্তব্য শেষ করছি, শহীদ সাইফুল ভাইয়ের আত্মার শান্তি কামনা করে এবং একই সঙ্গে যে কোনো ধরনের ধর্মীয় উগ্রবাদী হামলার মধ্যে যতজন আহত হয়েছেন এই পর্যন্ত প্রত্যেকের সুস্থতা কামনা করছি। আর একই সঙ্গে শেষ কথা সরকারকে বলতে চাই, আপনাদের উত্তর দেওয়ার সময় হয়েছে। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা। বন্ধুগণ, এখন আমরা বক্তৃতা শুনবো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের। আমাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর জেলার সহযোগিতা যুক্ত হয়েছেন। আমাদের সহযোগিতাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আমার সকল সহযোগিতাকে, মিরপুর থেকে আগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সহযোগিতাকে আমাদের ব্যানারের পিছনে অবস্থান করার জন্য অনুরোধ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের বক্তব্যের পরে আমরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জন্য দোয়া করব। দোয়া পরিচালনা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম। এখন বক্তৃতা রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ছাত্রনেতা আব্দুল হান্নান মাসুদ। সাংবাদিক ভাইয়েরা, শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি শুরু করছি একটি ইতিহাস দিয়ে। 1966 সালে ইউরোপে একটি সংগঠনের জন্ম হয়েছিল, নাম দেওয়া হয়েছিল ইসকন। তার প্রতিষ্ঠাতা ছিল স্বামী প্রভুপাদ। তার উদ্দেশ্য ছিল সনাতনী ধর্মের মধ্যে ইহুদিবাদের বীজ বপন করা। তৎকালীন সনাতনী ধর্মের ধর্মগুরুরা এর তীব্র নিন্দা জানিয়ে স্বামী প্রভুপাদের ভারতীয় উপমহাদেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল। স্বামী প্রভুপাদ যখন ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন তখন তার সঙ্গে ছিল ইহুদিবাদী বিভিন্ন এজেন্টরা, তার সঙ্গে ছিল ইহুদি এজেন্টগুলা। তাদের উদ্দেশ্য ছিল এই উপমহাদেশে ইসকনের মাধ্যমে সনাতনী ধর্মের ভাই বোনদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া, এই দেশের জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করা। আপনারা যদি ইতিহাস লক্ষ্য করেন, রাজধানীর স্বামীবাগের সনাতনী ভাইদের মন্দির এই ইসকনের উগ্রবাদীরা দখল করে নিয়েছে। এই ইসকনের উগ্রবাদীরা সিলেটে 2019 সালে রথ যাত্রায় হামলা করেছিল। এই উগ্রবাদীরা কুড়িগ্রামে গ্রাম থেকে
একটি গ্রাম থেকে আমাদের সনাতনী ভাই বোনদেরকে তাড়িয়ে দিয়ে ইসকনটা দখল করে নিয়েছিল। ইসকন মানে সনাতনী নয়। আমার সামনে এখানে মিডিয়ার শত মিডিয়া আছেন, আপনাদেরকে গত কয়েকদিন যাবত লক্ষ্য করেছি চিন্ময় দাসের প্রতিটি প্রোগ্রামকে আপনারা সনাতনী উপস্থাপন করেছেন। আপনারা কি করে এটা পারেন? আপনারা কি ইসকনের লক্ষ্য উদ্দেশ্য দেখেন না? আপনারা কি মনে করেন চিন্ময় দাস মানে সকল সনাতনী? আপনারা কি মনে করেন ইসকন মানে সনাতনী? তাহলে এই যে হাজার হাজার সনাতনী ভাইয়েরা ইসকনের বিরুদ্ধে জঙ্গি ইসকনের বিরুদ্ধে আমার সনাতনী ভাইয়েরা প্রতিবাদ জানাচ্ছে, তারা কারা? ইসকন মানে সনাতনী নয়, ইসকন মানে জঙ্গি সংগঠন। চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানো সেই স্বামী প্রভুপাদের ভক্ত অনুরক্ত। আপনারা ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার অধিকাংশ হিন্দু ভাইয়েরা বোনেরা এই ইসকনের বিরোধিতায় রাজপথে নেমেছে। আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ইসকনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি বক্তব্য তারা কিভাবে উনি বলেছেন যে বাংলাদেশে এই উপমহাদেশে ইসকন জঙ্গিবাদ ছড়াচ্ছে, উগ্রবাদিতা ছড়াচ্ছে। এই দেশে লাখো সনাতনী ভাই বোনদের বসবাস, তারা সকলেই চিন্ময়কে প্রভু মানে না, তারা সকলেই চিন্ময়কে তাদের ধর্মগুরু মানে না। এদেশের লাখো সনাতনীরা চিন্ময়কে তাদের ধর্মের শত্রু মনে করে। আপনারা তো আমি দেখি নাই হেফাজতের আন্দোলনের সময় বলেছেন মুসলিমদের আন্দোলন, তখন তো বলেছেন হেফাজতের আন্দোলন। আমি তো দেখি নাই আল্লামা সাঈদীকে অ্যারেস্ট করার পরে আপনারা বলেছেন যে মুসলিম নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, আল্লামা সাঈদী ছিল। তাহলে এখন কেন চিন্ময় দাসের ক্ষেত্রে সনাতনী নেতাকে অ্যারেস্ট করা হয়েছে বলে প্রচার করবে? বাংলাদেশের মাটিতে বসায় দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আপনাদেরকে আমি আজকে এখান থেকে বলতে চাচ্ছি, গতকালকে আমি একটি টক শোতে বলে এসেছি, চিন্ময় দাস কিংবা ইসকনকে বর্ডার লেন্থে সনাতনী হিসেবে প্রচার করার কারণেই মূলত আজকে এটা এত দূর এসেছে। চিন্ময় দাস একটি গোষ্ঠী, বাংলাদেশের জামাতে ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশে হেফাজত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশে খেলাফত মজলিস যেমন একটি ধর্মীয় সংগঠন, চিন্ময়ের সেই হিন্দু জাগরণী মঞ্চ একটি মাত্র ধর্মীয় সংগঠন। এটা সকলে হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। এই জঙ্গিবাদী এই সংগঠন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিশু কিশোরদের, কোমলমতি শিশু কিশোরদের তাদের উগ্রবাদিতায় লিপ্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা শুধুমাত্র এদেশের মুসলিমদের উপর আঘাত করেনি, তারা দীর্ঘ সময় ধরে এদেশের আবহমান কাল ধরে চলে আসা বিভিন্ন সনাতনী ধর্মের মন্দিরগুলোতেও হামলা করেছে। এই ইসকনের সদস্যরা আজকে শুধুমাত্র এখানে আমাদের আলিফ ভাইকে হত্যা করেনি, আপনারা ভুলে যাবেন না পাহাড়ি অঞ্চলের মুসলিম একজন ইমামকে হত্যা করেছিল। ইতিহাস দেখে দেখে কেন এই জঙ্গিবাদী ইসকনের বিরুদ্ধে, ইসকনকে নিয়ে কেন নিউজ কভারেজ হয় না? কেন তাদের লক্ষ্য উদ্দেশ্য ধরে ধরে কেন নিউজ কভারেজ হয় না? কেন একটি টেলিভিশন বলবে ছাড়াই তাদের ইয়েতে উল্লেখ করবে যে হচ্ছে আলিফকে হত্যা করেছে মুসলিম আইনজীবীরা, হিন্দুদের কিভাবে আসবে? এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়েছে। আজও বলতে চাচ্ছি, বিভিন্ন মিডিয়া পরিচালনা পর্ষদে কামরুল ইসলামের ভাই বসে আছে, অ্যাডভোকেট কামরুল ইসলামের। 5ই আগস্ট পর্যন্ত আমরা রক্ত এমনি এমনি দিই নাই, আমার ভাই রক্ত দিয়েছে সেই দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। দিল্লিতে বসে শেখ হাসিনা তার সেই দোসর মোদীকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে চারজনাই হাত বাড়াবে, সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। সেইটা চিন্ময় দাসের রূপে হোক, ইসকনের রূপে হোক, আনসার
নেই? আমাদেরকে আরেকবার লড়তে বাধ্য করবেন না। আমাদের আলিফ ভাইয়ের বাবা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না, এটা আমাদের প্রস্তুতি মাত্র। সেই পশ্চিমবঙ্গে বসে নিজের রাজ্যে গোহারা হয়ে শুভেন্দু অধিকারী নাকি আমার দেশের সীমানার অদ্ভুতের ঘোষণা দেয়। শুভেন্দু অধিকারীর বাড়ি অবরোধ করার জন্য সেই কলকাতার ভাই বোনেরা অপেক্ষা করছে। বাংলাদেশের এই দেশের জনগণ এখন আর 5ই আগস্টের পূর্ববর্তী জনগণ নেই। 5ই আগস্টের পরিবর্তনের পরে এখন আর এই বাংলাদেশের দিল্লির দালাল আর কীটদাস গুলা নেই। প্রত্যেকটা কলকাতায় পালিয়ে গিয়েছে, দিল্লিতে পালিয়ে গিয়েছে। বাংলায় যারা আছে সবাই দেশপ্রেমিক। এই দেশপ্রেমিকদের মধ্যে এখন সেই দিল্লির দালালদের যে বই চারটা এখন লুকিয়ে আছে, তাদের বিরুদ্ধে দেশের সকল ছাত্র সংগঠন একসাথে গত পরশু দিন জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা এতদিন ধৈর্য ধরেছি আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী ছাত্রলীগকে গ্রেপ্তার করবে। আমরা ধৈর্য ধরেছি আইন শৃঙ্খলা বাহিনী মুজিববাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে। আমরা ধৈর্য হারা হয়েছি। আজ সেই গত পরশু থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সন্ত্রাসী ছাত্রলীগকে দেখানো হবে সেখানে গণপিটুনি দিয়ে পুলিশের সাথে করা হবে। আর ধৈর্য ধরা হবে না। লড়াই আমাদের 5ই আগস্ট নতুন ভাবে শুরু হয়েছে। আমরা এই লড়াই লড়ছি, এই লড়াই আমরা লড়ে যাব। এই লড়াই দীর্ঘ হবে, তবে আমাদের পথ শেষ হবে না। ধন্যবাদ জানাচ্ছি আজকের এখানে আগত ছাত্র জনতাকে। শুধু একটা কথাই আমাদের উদ্দেশ্য, একটা কথাই আমরা বলবো, এই বাংলাদেশে হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে দেশের মানুষ বসবাস করে এসেছে। একদিন এক আলিফকে হত্যা করে যদি আপনারা ভেবে দেখেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে মুখোমুখি দাঁড় করাবেন, তা আপনাদের দুঃস্বপ্নে পরিণত হবে। আমরা জীবন দিয়ে হোক এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। সেই অখণ্ড ভারতের স্বপ্ন সেই দিল্লির সেই সংসদে কবর দিন, এটা বাংলার সীমানার কাছে কাছে আসার সুযোগ পাবে না। ধন্যবাদ। এই মুহূর্তে শহীদ আলিফ ভাইয়ের জন্য দোয়া পরিচালনা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তারেক রহমান। ভাই দোয়া এখনো শেষ হয়নি। স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করেন ভাই, স্লোগান বন্ধ। ভাই ভাই আমরা একটু বলি, আমাদের অনুষ্ঠান শেষ হয়নি, যাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। সাংবাদিকরা অনুরোধ করবেন না, সাংবাদিক ভাইয়েরা অনুষ্ঠানের শৃঙ্খলা নষ্ট করবেন না, অনুষ্ঠানের শৃঙ্খলা নষ্ট করবেন না। আপনারা এতক্ষণ সহযোগিতা করেছেন। তাই আমাদের আজকের কর্মসূচি কিন্তু ছিল দোয়া এবং সম্প্রীতি সমাবেশ, দোয়ার মাধ্যমে শেষ হবে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله رب العالمين আজকে 4 মাস আগে সেই 17 জুলাই আমরা আরেকবার আপনার সামনে মনোযোগ ধরেছিলাম। রব্বুল আলামিন শহীদ আবু সাঈদ শহীদ